পারেন ডক্টর কামাল হোসেনকে, জাফরুল্লাহ চৌধুরীদেরকে, যে তারা এই মানে সরি এটা অন্য অনেকে না বুঝে বলে যে ডুবাইছে বিএনপিকে বা এই নির্বাচনটাকে ফ্লপ করছে বা হাসিনাকে ক্ষমতা আনার জন্য তলে তলে কাজ করছে, এরকম আম জনতার জায়গা থেকে কিছু প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রকৃত অর্থে এখানে ডক্টর কামাল হোসেন কিংবা জাফরুল্লাহ চৌধুরীর ওই ধরনের ভুল ছিল বলে আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি দেখি না। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন না তাদের সেরকম ভুল ছিল। বিকজ জাফরুল্লাহ চৌধুরীর তো একটা রাজনৈতিক দল ছিল না যে তিনি ডাকলি লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে যাবেন, আন্দোলন করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন। কিংবা ডক্টর কামাল হোসেন একজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী, তার তো সেই সংগঠন ছিল না সেই মাত্রায় তাদের দিক নির্দেশনা মতো পরামর্শ মতো আন্দোলন চলে। আন্দোলনে যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার ছিলেন তাদের মিস্টেকের কারণে, তাদের পলিসি এবং পদ্ধতিগত ভুলের কারণে সেই সময় ঐক্যফ্রন্ট যদি বলেন ব্যর্থ হয়েছে বা সরকারের চালাকির কাছে হেরে গেছে, যাই বলেন সেটা সেই কারণে জাফরুল্লাহ চৌধুরী কিংবা ডক্টর কামাল হোসেনের কোনো দায় ছিল না। প্রকৃতটা আমরা না জেনে দায় দিচ্ছি তাদেরকে। যেটা বলেছেন যে তিনি মন্ত্রী হলে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে জিয়াউর রহমানের ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে এরশাদের ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন। একজন বলেছেন যে উফাদে বলছিলেন যে খালেদা জিয়া তিনি খুব আস্থাভাজন লোক ছিল এবং বেগম জিয়ার মধ্যে মানুষকে সম্মান করার যে একটা প্রবণতা, এই জিনিসটা অন্তত খালেদা জিয়ার যারা কাছাকাছি ছিল তারা জানে অন্যরকমের ছিল। তিনি মানুষকে মূল্যায়ন করতেন। তো জাফরুল্লাহ চৌধুরীকে যেভাবে বিশ্বাস করতেন, একই সাথে জাফরুল্লাহ চৌধুরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি ছিলেন, কারণ তিনি স্পেসিফিক কোন রাজনৈতিক দলের সাথে খাতির বা সম্পর্ক রেখে চলতেন না। তিনি সবসময় চাইতেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের কিভাবে ভালো করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়। এই জন্যই জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন, একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে এইখান থেকে সমকাল এবং চ্যানেল 24 যদি আজকে নাই, কিন্তু তারপরে ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে হয় চ্যানেল 24 এবং সমকালকে, যেটা বলেছিলেন আমাদের দেশে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা মরার পরে ফেমাস হয়, মরার পরে তাদেরকে নিয়ে আলোচনা হয়। কিন্তু আজাদ ভাই তার প্রতিষ্ঠান সমকাল এবং চ্যানেল 24 এর মাধ্যমে তার জীবদশায় তাকে নিয়ে সমাজের বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিদেরকে নিয়ে তার সম্মানে একটা প্রোগ্রাম করেছিলেন, যেটা বাংলাদেশে সাম্প্রতিক একটা ঘটনা হয় না। এবং আজাদ ভাই আওয়ামী লীগের রাজনীতি করছেন, তিনি এখন এমপি হয়েছেন, কিন্তু তিনি জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সরকারের যে অন্যায়, অবিচার, ভোট ডাকাতি, ভারতের গোলামি, দাসত্ব, এইটা জাফরুল্লাহ চৌধুরী মেনে নিতে পারে নাই, যেই কারণে তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তো সেই কারণে তাকে অনেকে সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু আজাদ ভাই সমকাল চ্যানেল 24 রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই জাফরুল্লাহ চৌধুরীকে সম্মানিত করেছেন। এবং অবশ্যই সমকালকে আজাদ ভাই নিশ্চয়ই মানেছিল যে বিএনপির সময়, খালেদা জিয়ার সময় এই সমকালের অনুমোদন জাফরুল্লাহ চৌধুরী বিএনপি খালেদা জিয়া অফিসে বসে থেকে এনে দিয়েছিলেন। কাজে এই যে মানুষের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা, এই জিনিসটা তো বর্তমানে খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে আমি মনে করি জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ সম্মাননা দেওয়ার মাধ্যমে সমকাল এবং চ্যানেল 24 আজাদ ভাই সে নিজে সম্মানিত হয়েছে। আজকে কিছু লোক এখনো জীবিত আছে যারা সম্মানের পাত্র, কিন্তু তারা অনেকে দেশের এই পরিস্থিতির কারণে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন, নীরবে নিভৃতে জীবন কাটাচ্ছেন। কারণ আজকে এই সমাজে জাফরুল্লাহ চৌধুরীর মতো সবার ওই রকমের সাহস ছিল না। বিচারপতিদেরকে হুমকি দিতেন যে জনগণ কিন্তু গলায় গামছা লাগাই দেবে বিচার বলতেন, কোর্ট ঘেরাও করার কথা বলেছেন। বামপন্থীদের জাফরুল্লাহ চৌধুরী জায়গা দিতেন কিংবা আমাদেরকে জায়গা দিতেন, বাম ডান সর্বস্তরের মানুষকে তিনি ধারণ করতেন। এমনকি জামাতের নেতা মীর কাসেম আলীর ফাঁসি নিয়েও তিনি সোচ্চার ছিলেন, যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেটা জাফরুল্লাহ চৌধুরী করেছেন। মামুনুল হকের মুক্তি নিয়ে এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন, 10,000 লোককে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন, এখনো যেন বিভিন্ন টেলিভিশনের পত্র পত্রিকার নিউজে পাবেন। তো জাফরুল্লাহ চৌধুরী এই যে সার্বজনীনতা, যে জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে, তিনি ওষুধ নীতি করার ফলে বাংলাদেশের ঔষধ শিল্প বিকশিত হয়েছে। এই ঔষধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় 2,000 ওষুধ বিদেশি, 2,000 রকমের ওষুধ এইখানে বাইরে থেকে কিনে আনতাম, আমরা আমদানি করতাম।
সেই ওষুধ দিয়ে এই দেশের মানুষ তার চাহিদা মেটাতো। ওষুধ নীতির ফলে এখন 97 থেকে 98% ঔষধ এই দেশে উৎপাদিত হয়, এবং উৎপাদিত হয় না শুধুমাত্র, সেই ঔষধের বাজার আন্তর্জাতিক পরিসরে রয়েছে। কিন্তু সেই ওষুধ নীতি করতে গিয়ে তিনি কি করেছেন, কিসের সম্মুখীন হয়েছেন? বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর তিনি সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন। উলফাত করে বলেছে তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন, ঔষধ নীতি করার পরে আজকে আমরা 82 সালে করেছেন, আজকে 2024 সাল, ভাই 42 বছর, 32 বছর, 42 বছর পরে আমরা তার সুফল পাচ্ছি। আমরা সেটা আলোচনা করছি, সেটা নিয়ে সেমিনার হচ্ছে। বাংলাদেশ গর্ববোধ করছে যে আমাদের দেশের ঔষধ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত ইউরোপ, আমেরিকার অনেক দেশে 152টা দেশে চলে। তো এই যে মহৎ কাজটি করলেন, সেই কাজটি করতে গিয়ে কিন্তু জাফরুল্লাহ চৌধুরী অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো এইটা হচ্ছে ইতিহাসের একটা শিক্ষা, যে যারা ইতিহাস পরিবর্তন করতে চায়, যুগান্তকারী কিছু করতে চায়, তারা পদে পদে এইভাবে বাধার সম্মুখীন হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। অপমান, লাঞ্ছনা, অত্যাচার, নির্যাতনের পরে যারা লেগে থাকে তারা ইতিহাস বলতে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত গ্রাজুয়েশন তো শেষ করতে পারেন, ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরেই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করে তিনি ছাত্রত্ব হারিয়েছিলেন, তাই না? সেই সময় তো বিশ্ববিদ্যালয়ের লার্নেড অধ্যাপক, বিজ্ঞজন, বিদগ্ধজন অনেকে ছিল। কেউ সেই সময় তরুণ শেখ মুজিবের পাশে দাঁড়িয়েছে, ছাত্র নেতা শেখ মুজিবের পিছনে দাঁড়িয়েছে। অনেকে নিশ্চয়ই ক্রিটিসাইজ করেছে, ওইটা কামনার ও ছাত্র ও কি এর লাগা এই কর্মচারীদের জন্য আন্দোলন করতে যাবে। যেমনটি আজকে আমরা যখন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আন্দোলন করি, আলেম ওলামাদেরকে কারাগারে রাখার প্রতিবাদে যখন মুক্তির দাবি করি, সাংবাদিকরা গ্রেপ্তার হলে যখন কথা বলি, তখন অনেকে বলে যে নুরুল তো সব জায়গায় ধরে কি সব দেশের ছেড়ে এনেছে নাকি? আজকে সেই বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়, স্পেশাল সমাবর্তন। যিনি তার জীবদ্দশায় অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই বোধহয়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশাল ভাবে ডিগ্রি দেয়। তো দুঃখজনক হচ্ছে এইটা, যে জীবিত থাকতে কিংবা যখন আমাদের দেশে তৈরি হয় সম্ভাবনাময় তরুণ, তখন তাদের পাশে অনেকেই দাঁড়ায় না। নিশ্চয়ই জাফরুল্লাহ চৌধুরী সেটাতে ভুল করেন নাই, চিন্তা ভুল করেন। এই গণ অধিকার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী সংগঠন যতদিন থাকবে, জাফরুল্লাহ চৌধুরীর অবদান সর্বাগ্রে আপনারা মনে রাখবেন। এইটা আপনাদের প্রতি অনুরোধ। দেখতে বলেছে মইনুল হোসেনকে নিয়ে নিম্ন আদালতে গিয়েছেন, অনেকে বলেছেন তিনি নাকি প্রায় 20-30 বছর পরে নিম্ন আদালতে গিয়েছেন এই ছাত্র নেতৃবৃন্দের মুক্তির জন্য। আমি যেটা বলছি, সেই সময় অনেকে সাহস করে নাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সবাইকে কনভিন্স করেছিলেন। আজকে জাফরুল্লাহ চৌধুরীকে যারা ভালোবাসে, তারা অবশ্যই অনুসরণ করে। আশা করি তারা তার এই সংগ্রামী জীবন এবং এই যে ডেডিকেশন, সেটা দিয়ে তার প্রতি সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে।